মেঘনা নদীর এক শান্ত নিঝুম খাল, নাম মরা ডাকাতিয়া। আকাশে আমাবস্যার ঘন অন্ধকার, ঝিঝি পোকার একঘেয়ে একটানা ডাক বাতাসকে ভারী করে রেখেছে। এই অন্ধকার চিরে খালের বুকের ওপর দিয়ে ধীরে ধীরে ভেসে চলেছে একটা লম্বা ডিঙি নৌকা। নৌকার কোনো ছই নেই, খোলা পাটাতন, মাঝখানে একটা বাঁশের তৈরি খাটিয়া রাখা, আর সেই খাটিয়ার উপর সাদা কাফনে মোড়ানো একটা মৃতদেহ। আতরে সুবাস ছাপিয়ে এক অদ্ভুত বিকট পচনের গন্ধ থেকে থেকে ভেসে আসছে। হেরিকেলের হলদেটে আলোয় দাঁড় বাইছে শুকুর, বয়স তার ৩৫-এর মতো। আর লাশের ঠিক মাথার কাছে থর থর করে কাঁপতে কাঁপতে বসে আছে ১৮ বছরের সেলিম। সেলিমের হাতে একটা লগি, যা দিয়ে সে মাঝে মাঝে খালের পাট ঠেলে নৌকাকে সোজা রাখছে। শুকুর ভাই, আর কত দূর? রাত তো প্রায় শেষ হইয়া আইলো। এই নিশুতি মাঝরাতে মরা মানুষ নিয়া মরা ডাকাতিয়া খালে ঢোকার কোনো দরকার আছিল? মূল নদী দিয়া গেলে তো এত আতঙ্ক লাগতো না। আরে ধুর সেলিম, এত বড় জোয়ান ছেলে হয়ে এত ভয় করিস কেন? মূল নদীতে এখন প্রচণ্ড স্রোত। জমিদার বংশের শেষ পুরুষ জহির চৌধুরীর এই অপঘাতের লাশ থানা পুলিশ এড়িয়ে চরের প্রাচীন গোরস্থানে নিয়ে গিয়ে দাফন করার জন্য চৌধুরীর লোক আমাদের ৫,০০০ টাকা দিয়েছে। এত টাকা কি এমনি দেয়? তুই চুপচাপ লগি ঠেল, বেশি কথা বলিস না। না শুকুর ভাই, মন আমার একদম ভালো বলতাছে না। বাতাস ছাড়া কাফনের কাপড় নড়ে কেমনে? আর এই জহির চৌধুরী মানুষ তো ভালো আসিল না। শুনছি রূপপুরের বিলে কত গরিবের ভিটা জবরদখল করছে, কত মাইয়ার জীবন নষ্ট করছে। আজ দুপুরে যখন সে নিজের রাজপ্রাসাদের খাট থাইকা পইরা গিয়া চোখ উল্টাইয়া মরল, গ্রামের মানুষ তো বলতাছে ওরে নাকি অদৃশ্য কেউ গলা টিপা মেরেছে। মানুষ কত কথাই বলে, মরার পর মানুষ শুধুই একটা লাশ সেলিম। লাশের কোনো ভালো খারাপ থাকে না। আমাদের কাজ হলো চরের গোরস্থানে পৌঁছে মাটি চাপা দেওয়া। তুই খামোকা ভয় পেয়ে নিজের মাথা খারাপ করছিস। হঠাৎ করেই কোনো বাতাস ছাড়া খালের দুপাশের গাছগুলো বিকট শব্দে দুলতে শুরু করলো। খালের পানি থেকে ফুটন্ত পানির মতো বুদবুদ উঠতে লাগলো। শুকুর ভাই, দেখো পানির তলা থাইকা কি যেন উঠতাছে। ও শুকুর ভাই! নৌকাটা হঠাৎ বড় একটা ধাক্কা খেলো। মনে হলো পানির নিচে কোনো অদৃশ্য বিশালাকার হাত এসে নৌকাটাকে আঁকড়ে ধরে থামিয়ে দিয়েছে। ধাক্কা সামলাতে না পেরে হেরিকেলটা পাটাতনে উল্টে গিয়ে দপ করে নিভে গেল। মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ চূড়ান্ত অন্ধকারে ডুবে গেল। ধুর ছাই, বাতাসে বাতি নিভে গেল। সেলিম, লগিটা শক্ত করে ধর। পানির নিচে হয়তো কোনো ডোবা কাঠ বা গাছে আটকিয়েছে। না শুকুর ভাই, কাঠ না, পানির তলা থেইকা লগিটা কেউ নিচের দিকে টান দিতাছে। আমি ধইরা রাখতে পারতেছি না। ঠিক তখনই খালের জমাট বাঁধা অন্ধকার চিরে বহু মানুষের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। শুকুর ততক্ষণে হেরিকেলটা ধরাতে সক্ষম হয়েছে। হলদেটে ফ্যাকাশে আলোয় চারপাশটা আবছা দেখা যেতেই
শুকুরের মুখের রং এক লহমায় সাদা হয়ে গেল। নৌকার দুপাশে পানি থেকে কয়েকটা ভয়ঙ্কর মূর্তি তাদের পচা আর মাংস খসে পড়া হাত বাড়িয়ে খাটিয়াটার ওপর থাকা জহির চৌধুরী লাশের দিকে এগিয়ে আসছে। একটা ভয়ঙ্কর অশরীরী নারী কণ্ঠে বলে উঠল, জহির, তুই আমাদের শেষ সম্বল কাফনের কাপড় পরা থেকে বঞ্চিত করেছিলি। তোকে আজ আমরা পবিত্র মাটিতে মিশতে দেব না, তোকে পানিতে ডুবিয়ে দেব। ওরে বাবারে, শুকুর ভাই, আমারে বাঁচাও। ওরা কারা? এরা পানির তলা থাইকা কি চাই? আমি আমি মনে করতে পারছি সেলিম, আজ থেকে 15 বছর আগে জহির চৌধুরী যখন রূপপুরের বিলে জমি দখল করতে যায়, তখন এক রাতে জেলেপাড়ায় আগুন লাগিয়ে দিয়েছিল। সেই আগুনে ছাই হয়ে মরেছিল 20-25টা মানুষ। চৌধুরীর লোক সেই লাশগুলো কাফন দাফন ছাড়া এই মরা ডাকাতিয়া খালে বস্তায় ভরে ভাসিয়ে দিয়েছিল। এদের দাফন হয় নাই, কাফন জুটে নাই। কথা শেষ হতে না হতেই খাটিয়ার ওপর রাখা জহির চৌধুরীর গায়ের ধপধপে সাদা কাফনটি হঠাৎ জ্যান্ত হয়ে উঠল। সাদা রেশমি কাফনটার ওপর রক্তের ছোপ ছোপ দাগ ফুটে বের হলো, আর সেখান থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সেই ফ্যাকাশে হাতগুলো এবার নৌকার ওপর উঠে এসে কাফনের কাপড়টাকে টেনে ছিঁড়তে লাগলো। লাশের মুখের কাপড় সরে গেল। ফ্যাকাশে মুখটা এক বীভৎস যন্ত্রণায় হাঁ হয়ে আছে। লাশটি হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠে বসল। আমাকে ছাড়, আমাকে কবরে যেতে দে, আমাকে অভিশপ্ত পানিতে ফেলিস না। তোর শরীরের নতুন কাপড় তোর পাপের দাগ ঢাকতে পারবে না জহির। তুই আমাদেরকে কাফন ছাড়া ভাসিয়েছিলি, আজ তোর শরীরও কাফন ছাড়া এই পচা কাদায় পচবে। এক বিকট ছপাত শব্দে লাশটিকে পানিতে ফেলে দিল। রক্তমাখা কাফনের টুকরো খালের শান্ত পানিতে ভেসে রইল, আর পুরো পরিবেশ আবার স্তব্ধ হয়ে গেল। সেলিম আর শুকুর ভয়ে কাঠ হয়ে গেছে। তাদের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নৌকাটা খালের স্রোতে ভাসতে ভাসতে চরের বালু চরে এসে থামল। সেলিম আর শুকুর ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে খালি খাটিয়াটা নিয়ে চরের মাটিতে নেমে দাঁড়ালো। খালি খাটিয়াটা বহনের কোনো দরকারই ছিল না, কিন্তু আতঙ্কে তাদের বুদ্ধি লোপ পেয়েছিল। চরের ওপর বিস্তৃত এক বহু প্রাচীন গৌরস্থান, অন্ধকার চরের গৌরস্থান। সেখানে সোদা মাটির গন্ধ, বড় বড় বট আর শেওড়া গাছের ছায়া, আর অসংখ্য ঝোপঝাড়। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে হেরিকেল হাতে এক বৃদ্ধ লোক সামনে এসে দাঁড়ালেন। ইনি চরের গৌরস্থানের বৃদ্ধ খাদেম জব্বার আলী। তোমরা কারা? মাঝরাতে খালি খাটিয়া নিয়ে গৌরস্থানে এসেছো কেন? আর তোমাদের শরীর দিয়ে পচা লাশের গন্ধ আসছে কেন? চাচা, আমাগোরে বাঁচান। মরা ডাকাতিয়া খালের তলা থাইকা ভূতেরা আইসা জহির চৌধুরীর লাশ নিয়া টান দিয়া পানিতে নামাইয়া নিছে। লাশের গায়ের কাপড় ছিঁড়া ফেলছে। জহির চৌধুরী মরেছে? আস্তাগ ফিরুল্লাহ, আমি জানতাম এই দিন একদিন আসবে। জহির চৌধুরী আর যারাই জীবনে পাপ করেছে, মৃত্যুর পর মাটিও তাদের সরাসরি কবুল করতে চায় না। কিন্তু শোনো, লাশ তো পানিতে তলিয়ে থাকতে পারে না। প্রেতাত্মারা শুধু তার অহংকার কাড়িয়ে নিয়েছে। চলো গৌরস্থানের ঘাটে গিয়ে দেখি। জব্বার আলী, শুকুর আর সেলিমকে নিয়ে গৌরস্থানের পেছনে ঘাটে হেঁটে গেলেন।
চাঁদের আবছা আলোয় দেখা গেল খালের কুল ঘেঁষে গোরস্থানের স্যাঁতস্যাঁতে কাদামাটিতে জহির চৌধুরীর লাশটি নিজে থেকেই ভেসে উঠে পাড়ে আটকে আছে। শুকুর, সেলিম, ভয় পেও না। মৃত মানুষকে মাটিতে পুঁতা আমাদের আমানত। ও যতই পাপী হোক, মাটির নিচে দেওয়া আমাদের দায়িত্ব। কোদাল নাও, গোরস্থানের শেষ কোণে ওর জন্য কবর খুঁড়তে হবে। শুকুর আর সেলিম জব্বার আলীর কথা মতো লাশটাকে নিয়ে গোরস্থানে পৌঁছালো। গোরস্থানের একদম কোণে একটা কবর খোঁড়া হলো। রাত তখন গভীরতম পর্যায়ে। চারপাশে শুধু ঝিঝি আর পেঁচার ডাক। জব্বার আলী আয়াত পাঠ করতে করতে ধরাধরি করে জহির চৌধুরী সেই পচা কাদামাখা লাশটিকে কবরের স্যাঁতস্যাঁতে মাটির উপর নামিয়ে দিল। কিন্তু লাশটি কবরের তলা ছুঁতেই আবার এক অলৌকিক ও রোমহর্ষক ঘটনা ঘটতে শুরু করল। মাটির তলা থেকে ফিসফিস করে অদৃশ্য আত্মাদের কথা শোনা গেল। আমাদের সম্মান তুই বেঁচে খেয়েছিলি জহির। আজ তোর শেষ বিদায়ে নতুন কোনো কাফন জুড়ল না। এই পচা অভিশপ্ত কাপড়ে জড়িয়ে তুই মাটির পোকার খাদ্য হবি। এসব কি দেখছি? আমি আর থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি। পালিয়ে কোথায় যাবি সেলিম? শান্ত হ। এটা কোনো ভূত প্রেতের তাণ্ডব না, এটা আল্লাহর খাস বিচার। পাপের পরিণতি কত ভয়াবহ হতে পারে নিজের চোখে দেখ আর শিক্ষা নে। জব্বার আলী মাটিতে হাঁটু গেড়ে বসে সূরা তেলাওয়াত করতে লাগলো। হে আল্লাহ, এই পাপিষ্ঠ তার কর্মের ফল দুনিয়াতে পেয়ে গেল। এবার ওকে মাটির তলায় শান্তির পথ করে দাও। মাটি দাও শুকুর, দ্রুত মাটি চাপিয়ে দাও। শুকুর আর সেলিম তড়িঘড়ি করে কোদাল চালিয়ে মাটি দিয়ে কবরটি ভরাট করে দিল। মাটি দেওয়ার পর সাধারণত মানুষের মনে দয়া বা করুণা জাগে, কিন্তু জহির চৌধুরীর কবরের ওপর দাঁড়িয়ে শুকুর আর সেলিমের মনে শুধুই এক অজানা ঘৃণা আর আতঙ্কের ছাপ থেকে গেল। দাফনের কাজ শেষ করে জব্বার আলীকে বিদায় জানিয়ে শুকুর আর সেলিম যখন চরের ঘাট থেকে নিজেদের নৌকায় গিয়ে উঠল, তখন পূব আকাশে হালকা ভোরের আলো ফুটতে শুরু করেছে। সত্যি সেলিম, জীবনে এমন অভিজ্ঞতা কোনো দিনও হয়নি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ঠিক বলেছ। রাতের সেই ভয়ঙ্কর অন্ধকারের ভৌতিক স্মৃতি তাদের শুধু পাপের ভয়াবহ পরিণতির শিক্ষাই দেয়নি, বরং সৎ ও হালাল উপার্জনের মর্যাদা কতটা পরম ও পবিত্র সেই চিরন্তন শিক্ষা হৃদয়ে খোদাই করে দিয়ে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।